হুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক যারা ইতিমধ্যে আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমাদের আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন সবাই? আমরা কিন্তু এমন একটি ক্লাসের জন্য হাজির হয়েছি যে ক্লাসটিতে আমরা ঘোষণা করেই আসছি যে বিইউপি, আরইউ, জিইউ এবং জিএসটিতে হচ্ছে ইনশাল্লাহ কমন পড়বে এবং সর্বোচ্চ কমন পড়বে। আমাদের অনেক শিক্ষার্থীরা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। আমরা চাই যে তোমরা একটুখানি বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার করো এবং ডেকে নিয়ে আসো। তোমরা ইতিমধ্যে আমাকে অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মনে রাখবে যে আমাদের মাঝে মধ্যে রাস্তা থেকে পড়ে যাই আমরা, বা হোঁচট খেয়ে পড়ে যাই। এর কারণ হচ্ছে যে হোঁচট খাওয়াই হয় পরবর্তীতে উঠে দাঁড়ানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য, সঠিকভাবে সতর্কভাবে দাঁড়ানোর জন্য। তাই আমরা যারা এই ভর্তি পরীক্ষায় বা গত ভর্তি পরীক্ষায়, যেটা গতকাল রেজাল্ট হয়েছে অনেকের, এই পরীক্ষায় যারা ফলাফল খারাপ করেছি কিংবা মনে হচ্ছে আশানুরূপ ফলাফল করতে পারিনি, তাদের জন্য বলছি যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগেও আমি বলতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে কমন পাওয়া, চান্স পাওয়া খুবই কঠিন। শিক্ষার্থীরা যারা চান্স পায় তাদের শুধুমাত্র যে পড়াশোনা করলেই চান্স পাওয়া যায় ব্যাপারটা এরকম নয়, বরং পড়াশোনার পাশাপাশি ওখানে লাক থাকতে হয়। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম কাব্য স্যার। কাব্য স্যার কেমন আছেন? কাব্য স্যারের বিয়ে কবে জানতে চাই। তোমরা যারা জানতে চাও কাব্য স্যারের বিয়ে কবে, স্যারকে একটু ধরো, স্যারকে ধরলেই কাব্য স্যারের বিয়ে সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাসটা এমন একটা টপিক, যে টপিক থেকে বিইউপি এবং আরইউতে কমপক্ষে 2 মার্ক করে আসবে, জিএসটিতে আসবে 2 থেকে 1 মার্ক, চট্টগ্রামে আসবে 2 মার্ক। এমন একটা টপিক যেই জন্য আমি স্পষ্ট করে লিখে দিয়েছি যে বিইউপি, আরইউ, সিইউ এবং জিএসটি এই 4টি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা, মানে এই 4টি যে পরীক্ষা, এই 4টি পরীক্ষায় তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করবে তাদের নিশ্চিত নির্ঘাত 2 মার্কের প্রশ্ন থাকবেই। এরকম একটা চ্যাপ্টার নিয়ে আমার আজকের ক্লাস। আমি দেরি না করে সরাসরি ক্লাসের মূল আলোচনায় প্রবেশ করতে চাই। হ্যাঁ, দেরি না করে সরাসরি ক্লাসের মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তোমরা একটু আমাকে বলো যে এই ধরনের টপিক, এতদিন যে ম্যারাথন ক্লাস নিছি না, এতদিনও কিন্তু আমি ম্যারাথন ক্লাস নিছি, কিন্তু ওই ক্লাসের মধ্যে এই যে ক্লজ এন্ড ফ্রেজ পড়াই নাই। কেন পড়াই নাই? কারণ জাহাঙ্গীরনগরে ওখান থেকে আসে না, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে আসে না। এখন আমি আজকে কেন পড়াচ্ছি? কেননা আজকের পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, আজকের ক্লাসটা এমন একটা ক্লাস যেখানে এটা আসবে বলে মনে করি আমি। হ্যাঁ, যেখানে এটা আসবে বলে মনে করি। তো চলো আমরা দেরি না করে এই পড়াশোনাটার মধ্যে একটু প্রবেশ করি, যে পড়াশোনার মধ্যে আমাদেরকে গেলে ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন করার প্রয়োজন আছে। তোমরা কে কোন বিশ্ববিদ্যালয়ের সাজেশন চাও সেটা একটু আমাকে কমেন্ট করে দিও। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছে, ভাই এটা সাজেশন দেন, ওটা সাজেশন দেন, একটু কমেন্ট দিন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তোমরা যারা এই জাহাঙ্গীরনগরের রেজাল্টের কারণে হতাশ হয়ে আছো, এটা কিন্তু খুবই ভুল একটা পদক্ষেপ। এই ভুলটা করা যাবে না। তোমরা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হইলে আমি মানতাম, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া না পাওয়ার কারণে যদি কেউ হতাশ হও, তাহলে সে বোকার স্বর্গে বাস করতেছে। আমার পক্ষ থেকে এটা হচ্ছে কথা। প্লিজ তুমি এত বড় বোকা হয়ে না যে জাহাঙ্গীরনগরে চান্স হয় না এই জন্য মন খারাপ করে থাকবা। ঠিক আছে, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার আশা আমি ঠিক অতটুকুই রাখতাম। জাহাঙ্গীরনগরের পরীক্ষা দেওয়ার সময় আমার যে বয়স ছিল, ওই বয়সে আমি স্বপ্নে দেখতাম যে আমার নায়িকা হবে মেহেজাবিন চৌধুরী। এখন যেমন অনেকের নায়িকা হচ্ছে তটিনী, বাংলাদেশের। সো ওই টাইমে আমি চিন্তা করতাম, মানে পরীক্ষা দেওয়ার পরে জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখার পরে আমি বলতাম বারবার, জাহাঙ্গীরনগরে বিয়ে পাওয়ার অনুপাত, হ্যাঁ, ওইটা হইতেছে মেহেজাবিনকে আমার বিয়ে করার সমানুপাতিক। আমার জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পার্সেন্টেজ যতটুকু, মেহেজাবিনকে বিয়ে করার পার্সেন্টেজ ততটুকুই। সো এই যারা জাহাঙ্গীরনগরে চান্স না পাওয়ার কারণে মন খারাপ করে আসো, চটকানা দিবে বেটা, ঢং করো। তুমি জানতা যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন কঠিন হবে, এখানে চান্স পাওয়া টাফ আছে, লাখ লাগে, তারপর তুমি মন খারাপ করে বসে আসছো কেন? তোমার টার্গেট আমি রাখতেই বলছি, বিইউপি, আরইউ, সিইউ, জিএসটি 4টা পরীক্ষার প্যাটার্ন একদম সেম, একদম সেম প্রিপারেশন। আমরা চেষ্টা করবো এদিকে পড়ার। ঠিক আছে, তোমরা একটু আমাকে বলো, আই নো
দ্য প্লেস ওয়্যার শি লিভস, আমরা এটা দিয়ে শুরু করছি যে এই বাক্যের মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই না? এই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আই নো দ্য প্লেস ওয়্যার শি লিভস, এই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এটা একটু আমাকে লিখে বা কমেন্টে একটু বলো যে এই বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং সাবঅর্ডিনেট ক্লজ এইটা, সেটা একটু আমাকে বলো, তারপরে আমি পরবর্তী অংশে যাই। ঠিক আছে ভাইয়া, এক্সাম দেই নেই। ভেরি গুড লামিয়া। বিইউপি এফবিএস নন বিজনেস স্টাডিজ, সাব্বির বলছেন বিইপি সাজেশন প্লিজ। ওকে, অনেকে ইয়াসমিন আসছেন, ইয়াসমিন মনি, ওকে ঠিক আছে, ভেরি গুড। আমি তো চাই যে তোমরা চান্স পাও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটাতে লাগবে। ওকে, একটা পাবলিক ভার্সিটি লাগবে। ঠিক আছে, জগন্নাথে চান্স পেতে চাই, জান্নাতুল ফারজানা আছেন। ঠিক আছে, তোমাদের সবার যে যে বিশ্ববিদ্যালয় বলেছো আমি কমেন্টের একটা একটা করে কমেন্ট দেখবো, দেখার পরে বলবো যাচ্ছে এটার জন্য আমি তৈরি করছি। ঠিক আছে, ওকে। সৌদা বলছেন যে বিপি গ্রুপে ক্লাস নাকি আপনি নেবেন, এখনো কোনো ক্লাস পেলাম না। এইটার জন্য তোমরা নাফিস, ইমতিয়াজ, তারপরে আমাদের পেজের যে অথরিটি আছেন এই পেজের, তাদেরকে চাপ দিবা যে রাকিব ভাই কেন ক্লাস নিচ্ছে না, ক্লাস নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, কারণ ক্লাস প্ল্যান তারা করেন, আমি এখন পর্যন্ত ফ্রি ক্লাস নিচ্ছি, আমাকে দিয়ে এখন শুধু ফ্রি ক্লাস চলতেছে। তোমরা যদি ক্লাস চাও আমি অবশ্যই চাই তোমরা ক্লাস করো। সো দেখো, নিয়ম হচ্ছে যে একটা বাক্যের মধ্যে কমপক্ষে কমপক্ষে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে বলতে পারবা কেউ? যে ফাইনাইট ভার্ব কোনটা এবং নন ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব মানে যে ভার্বের অর্থ কমপ্লিট করে, তাই না? যে ভার্ব অর্থ কমপ্লিট করে। সো ফাইনাইট ভার্ব যদি একটা থাকে, একটা ফাইনাইট ভার্ব, তার মানে বাক্যে ক্লজ আছে হচ্ছে একটা। এখন খেয়াল করলে দেখো এখানে আই নো, এই নো একটা ফাইনাইট ভার্ব, আর এখানে ওয়্যার শি লিভস, লিভস একটা ফাইনাইট ভার্ব। তার মানে বাক্যে ফাইনাইট ভার্ব আছে দুইটা। দুইটা ফাইনাইট ভার্ব মানে ক্লজের সংখ্যা হচ্ছে দুইটা। ক্লজের সংখ্যা যদি দুইটা হয় তার মানে বাক্যটার সিম্পল বাক্য নাই। একটা ক্লজ যদি হয় তাহলে বাক্যটা আছে সিম্পল বাক্য, দুইটা ক্লজ যদি হয় তার মানে বাক্যটা হইতে পারে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। বাক্যটা কি হইতে পারে? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, তাই না? তোমাদের বিইউপি পরীক্ষায়, জিএসটি পরীক্ষায়, আরইউ পরীক্ষায় এবং সিইউ পরীক্ষায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটা বাক্য মানে হয় আসবে হচ্ছে আইডেন্টিফিকেশন, আর না হয় আসবে হচ্ছে ট্রান্সফরমেশন। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন এবং ট্রান্সফরমেশন এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, মাথায় রাখো। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও বলছিলাম, আমি এখন তোমাদেরকে তো দেখায় দিব না যে সিন্স দিয়ে আসবে, দো দিয়ে আসবে নাকি অলদো দিয়ে আসবে। বোকার মতো এই প্রশ্ন করলে মাইর হবে। আমি বলে দিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন অথবা ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসবে। পরীক্ষায় প্রশ্ন দেখার পরে আমাকে খুশি খুশি ডাকবা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আমি পড়েছিলাম লিন এগেইনস্ট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। ভর্তি পরীক্ষার দিন যারা পরীক্ষা দিতে গিয়েছে তারা দেখেছে যে লিন হচ্ছে শি লেন্ড এগেইনস্ট দ্য অল পরীক্ষায় চলে আসছে, তাই না? তারপর লাইফ ইজ এ পাজেল আসছে, যেটা আমি পড়েছিলাম লাইফ ইজ এ রেস। তোমাদের ভর্তি পরীক্ষায় বিইউপি, আরইউ, জিএসটির জন্য যারা পরীক্ষা দিবা, সিইউ এর জন্য যারা পরীক্ষা দিবা, আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মতো জাহাঙ্গীরনগরের পরে অনেকের মন খারাপ, অনেকেই এনার্জি পাচ্ছে না, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে পড়বো। বলে দিচ্ছি, আমি আরইউ, সিইউ, জিএসটি এবং বিইউপি এর আগে যে কয়েকটা ক্লাস আমি নিব, এই কয়েকটা ক্লাস থেকে সর্বোচ্চ কমন দিব গ্যারান্টেড। যদি প্রশ্ন 30টা হয়, এর মধ্যে যদি আমার 8 মার্কও প্যাসেজ নিয়ে যায়, বাকি থাকে 22টা প্রশ্ন, তাই না? এই 22টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 10 থেকে 15টা প্রশ্ন আমি ক্লাসের মধ্যে থেকে দিব। আমার ক্লাস থেকে তুমি কমন পাবা এবং পাস করবা, চান্স পাওয়ার মতো মার্ক তুলবা। জিএসটিতে যদি 35 মার্ক থাকে, 35-এর মধ্যে কমপক্ষে 25 মার্ক আমি কমন দিয়ে দিব, কিন্তু ক্লাস করতে হবে, এর জন্য ক্লাস রেগুলার করতে হবে। ক্লাস তোমরা করবা কিনা সেটা হচ্ছে কথা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলেন আমরা একটু পড়াশোনায় মনোযোগ দিই। ঠিক আছে, ভেরি গুড। দুষ্টামি কম করো পোলাপান, দুষ্টামি কম করে আমাকে একটু বলছো তোমরা যে হোয়ার শি লিভস এর একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? এটা কারো না কারোর উপর ডিপেন্ড করছে। সো এবার একটা প্রশ্ন চলেই আসলো যে সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু এইটা, তাহলে এটা কোন ধরনের বাক্যের মধ্যে পড়ে? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এটা কোন ধরনের বাক্যের মধ্যে পড়ে? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কোন ধরনের বাক্যের মধ্যে পড়ে এটা একটু আমার জানা দরকার না? জানা দরকার তো যে এটা কোন ধরনের বাক্যের মধ্যে পড়ে, রাইট? তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোন ধরনের বাক্যের মধ্যে পড়ে এটা আমাদের জানা দরকার। সো এই জন্য তোমাদের জন্য আমি এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তারপর সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়, হ্যাঁ, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিছি। তোমাদেরকে শুধু কষ্ট করে পড়ে নিতে হবে, তোমরা অবশ্যই পড়ে নিবা। যেমন ধরো এখানে আমরা দেখছি আই নো দ্য প্লেস ওয়্যার শি লিভস, এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়ের জন্য আমি একটা ছন্দ তোমাদেরকে দিছিলাম। সো আবার আসি যে সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় কি, এটা একটা
কমপ্লেক্স বাক্যের মধ্যে বসে, তাহলে কমপ্লেক্স বাক্যে সাবঅর্ডিনেট কনজাংশন বসে। এই সাবঅর্ডিনেট কনজাংশন কোন কনজাংশন? কয়েকটা সাবঅর্ডিনেট কনজাংশনের উদাহরণ আমাকে দাও, কয়েকটা সাবঅর্ডিনেট কনজাংশনের উদাহরণ আমাকে একটু দাও। তোমরা বলতে থাকো, আমি দেখতে থাকি। কয়েকটা সাবঅর্ডিনেট কনজাংশনের উদাহরণ আমাদেরকে একটু দাও, আমি একটু দেখতে চাই যে কোনগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। রাইট, সো এখানে আমাদের অনেকগুলো আছে, তারপর আমি লিখে দিচ্ছি একটা সূত্র দিয়ে যেটা তোমাদের সুবিধা হয়। চলো, সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? তাই না? সাবঅর্ডিনেট কনজাংশনের অনেকগুলো উদাহরণ তোমরা এখন আমাকে বলবা, আমি জানি। বলো। আজকে মনি খুঁজে পাচ্ছি না, খারাপ কি ভালো বুঝবো কেমনে? পড়তে বস চুপচাপ, ভন্ডামি পরে। পিডিএফ আমি দিব, আজকে আমাদের লম্বা একটা পিডিএফ আছে, এখান থেকে দিব, এবং প্রায় 300 প্রশ্নের ক্লজ এন্ড ফ্রেজের আমি পিডিএফ তোমাদেরকে দিব। যদি ক্লাসটা তোমরা শেয়ার করো, শেষ পর্যন্ত থাকো, শেষে যে কয়জন থাকবে ওই কয়জন পাবে। তোমরা যদি থাকো তাহলে তোমরাও পাবা, ঠিক আছে? সো দেখো খেয়াল করে যে আমাদের আজকের আমরা বলছি সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা। তোমাদেরকে আমি একটা ফর্মুলা দিছিলাম, ওই ফর্মুলা থেকে মনে রাখবা যে এই জিনিসগুলা বা এই কনজাংশনগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আমি এমনি পড়াইতাম যে আব্বা যদি অসুস্থ হয়, মানে আমি পড়তাম এমনি। অ্যাডমিশনের সময় আমার আব্বু অসুস্থ থাকতো সবসময়, বা অসুস্থ ছিল আর কি, অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছিলেন। সো আমি এইভাবে পড়তাম যে হোয়াইল বাবা অসুস্থ আনটিল ইফ আরপি। এই হোয়াইলের জায়গায় আমরা পড়তাম হচ্ছে হোয়েন। হোয়েন হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট কনজাংশন, যখন দুইটা ক্লজকে যুক্ত করবে। দুইটা ক্লজ মানে কি? দুইটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? যে ভার্ব টেন্স মেনে চলে, যে ভার্ব অর্থ কমপ্লিট করে। এই বিতে কি? বিফোর। বিতে কি? বিফোর। এই এতে কি? তাহলে আফটার, তাই না? এই বিতে কি? তাইলে বিকজ। তাহলে এই এতে কি? অ্যাজ soon as, although। ঠিক আছে, ভেরি গুড। তাহলে ওতে কি হইতে পারে? ওতে ডিরেক্টলি নাই, ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট। এসতে কি? সিন্স। এসতে কি? সিন্স। টিতে দো নাকি অলদো? দো, টিল বলা যায়। আনটিলের জায়গায় আমরা বলতে পারি আনলেস। ইফের জায়গায় অনেক কিছু বলা যায়, ইন কেস, ওয়েদার, তাই না? ওকে, এসতে আমরা সিন্স বলছি, সো দ্যাট বলতে পারি, সো ড্যাশ ড্যাশ দ্যাট বলতে পারি। সবাই নোট করে নিও, নোট করে নিও, বিউপি পরীক্ষায় কমন পড়বে রে বাপ, নিশ্চিত কমন পড়বে। তারপরে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট। তোমাদের সমস্যা কি জানো? তোমরা ক্লাসের 1 ঘন্টার একটা ক্লাস, এই ক্লাসটাই মনোযোগ দিয়ে করো না, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রবলেম। এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হবে। যারা পড়াশোনা করে চান্স পায়, ভালো ভালো চাকরি পায়, এরা স্যাক্রিফাইস করেই হয়, স্যাক্রিফাইস না করে হয় না। তোমাদের মনে হইতে পারে যে স্যাক্রিফাইস না করে মনে হয় ইজিলি চান্স পাওয়া যায়, 7 দিন পরে কখনো চান্স পাওয়া যায় না। 7 দিনে কি পড়বো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট হইতে পারে, ঠিক আছে? তো সেই দিক দিয়ে আমি আসবো। ওকে, ভেরি গুড, অনেকগুলো কমেন্ট পাইলাম। ঠিক আছে, সাজেশন চাই, সাজেশন দিব, সব দিব রে ভাই, ঠিক আছে। তাহলে আমরা একটু এই দিকে এবার আবার চিন্তা করি যে এই যে এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো যদি দুইটা ফাইনাইট ভার্ব বা দুইটা টেন্স মেনে চলে, এরকম দুইটা ফাইনাইট ভার্বকে মেনে চলে, তাহলে এগুলো আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, তাই না? সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো দুইটা ক্লজকে যুক্ত করলে সাবঅর্ডিনেট ক্লজ হয়। সাবঅর্ডিনেট ক্লজ হয় কোন ধরনের বাক্যের মধ্যে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন বাক্যে? একটু কমেন্টে আমাকে জানাও কোন বাক্যে হয়। ঠিক আছে, ভেরি গুড। এবং তাহলে এটা হয় কমপ্লেক্স বাক্যের মধ্যে, ভেরি গুড। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ আবার 3 প্রকার। ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নাউন, নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। সো আবার খেয়াল করো যে এই ক্লজটা 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ক্লজ। তোমাদেরকে অনেক রকম ভাবে পড়ানো হয়, আজকে আমি শর্টকাট ওয়েতে বেসিক থেকে পড়ায় দিব। আর আমি কি বেসিক থেকে পড়াবো নাকি পড়াবো না এটা তোমরা বলতে পারো। হ্যাঁ, কেননা তোমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এখান থেকে ভর্তি পরীক্ষায় কমন পাবা, এবং পরীক্ষার প্রশ্ন যেগুলো আসবে সেগুলো কারেক্ট অ্যান্সার করে আসতে পারবা যদি বেসিক ক্লিয়ার থাকে। যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে পারবা না, ঠিক আছে? তো এবার বলো, আমি কি বেসিক থেকে পড়াবো নাকি বেসিক থেকে পড়াবো না, কোনটা করব? তোমরা যদি বলো যে না বেসিক লাগবে না,
তাহলে আমি বেসিক পড়াবো না, আমি ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাবো। আই ক্যান ডু দ্যাট। আমার জন্য এটা খুবই সহজ, কেননা আমি এগুলোতে অভ্যস্ত। ডাইরেক্ট কোয়েশ্চেন ধর্ম আর খায় ফেলাম, কি যায় আসে। তাই না? দেখো আমি এই যে এতদিন জাহাঙ্গীরনগরের আগে ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়াই নাই। কেন পড়াই নাই, কেন পড়াই নাই সেটা তোমরা এখন জেনে গেছো যে জাহাঙ্গীরনগরে ওগুলো আসে নাই। ঠিক আছে, পসিবিলিটি খুবই কম। তৃষা সেতু বলছেন গ্রামার থেকে বেশি আসে নাকি একটু বলবেন। ভোকাবো আসে, গ্রামার আসে প্রায় ইকুয়াল। ভোকাব আসে হচ্ছে 40% বা 45%, গ্রামার আসে 55%। 55-45, ঠিক আছে, 55-45 বেসিক। ওকে ঠিক আছে, 55-45 এটা হচ্ছে এরকম। সো আমরা বেসিক থেকে একটু চিন্তা করি, কেননা বেসিক থেকে অনেক বেশি তোমাদের কোয়েশ্চেন আসতেছে যে ভাই বেসিক করেন। ঠিক আছে, তাহলে বেসিকে যাবো, বাট তার আগে একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও যে স্ক্রিনশট নিয়েছি। টাইম আর মাত্র 5 সেকেন্ড। 3, 4, 5 সেকেন্ড ডান। চলেন বেসিক থেকে আমরা শুরু করি। আমি এই ক্লাসের পিডিএফ তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব, কোনো ডাউট নাই। পিডিএফ অবশ্যই আমি দিব, বাট তোমরাও নোট করে নিও, অবশ্যই নোট করে নিও। ঠিক আছে, নোট করে নিও, মিস করো না কেউ আবার। নোট করা মিস করলে নিজেরই লস। হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। এটা একটা জিনিস ভালো লাগলো যে তোমরা পড়াশোনা করতেছো। এবার বলো যে আই নো হোয়াট ইউ ওয়ান্ট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এটা কিছুদিন আগে ভর্তি পরীক্ষা আসছিল। আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি, বেসিকের কোয়েশ্চেন দিয়ে শুরু করি। বেসিকের কোয়েশ্চেন দিকে তাকালে খেয়াল করবা যে আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এখানে যে আন্ডারলাইন ক্লজটা আছে, নো একটা ফাইনাইট ভার্ব, ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব, দুইটা ভার্ব। দুইটা ভার্বের মধ্যে একটা আছে আই নো, আর একটা আছে হোয়াট ইউ ওয়ান্ট। এখানে হোয়াট আছে, হোয়াটটা রিলেটিভ প্রোনাউনের মতো, হোয়াটটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে, মাঝে মধ্যে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, খাতায় লিখছি মারিয়াম। ঠিক আছে, তোমরা খাতায় লিখলে খাতারটা আমাকে পরে দেখাবা যে হ্যাঁ খাতা লিখছি, পোস্ট করবা বা আমাদের পেজে আমি পোস্ট করে দিব, সুন্দর করে নোট করবা। হ্যাঁ, এবং বিইপির জন্য একটা জিনিস অবশ্যই ফলো করবা, যারা বিইপির জন্য পড়তেছো, বিইপি বুস্টার অবশ্যই সংগ্রহ করবা। বিইপি বুস্টার সংগ্রহ করবা, এটা বিইপির জন্য বাংলাদেশের বেস্ট বই। হ্যাঁ, এবং রাজশাহী চট্টগ্রাম যারা পরীক্ষা দিবা তারা খন্দকার জিকে বই সংগ্রহ করবা, কেননা অনেক বই বাজারে আছে যেগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি হয়। খন্দকার জিকে এমন একটা বই যেটা রাজশাহী চট্টগ্রাম সহ জাহাঙ্গীরনগর এগুলোতে সবচেয়ে বেশি কমন পড়ে। ঠিক আছে, সো ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইয়ে করতে গেলে অবশ্যই এটা করবা। খন্দকার জিকে কিনবা এবং বিইপি বুস্টার সংগ্রহ করবা, বিইপি যারা পরীক্ষা দিবা। I know what you want, the underlined part of the sentence is a principal clause, coordinate clause, subordinate, none of them. So অবশ্যই এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ। কোন ক্লজ? এটা হচ্ছে কথা। কোন ক্লজ? এটা হচ্ছে কথা। এই ক্লজটা হচ্ছে বি নাম্বার, তাই না? খুবই ইজি, খুবই ইজি। সো তোমরা এখন এটা পারতেছো যে এটা হচ্ছে কোনটা, বি নাম্বার, সাবঅর্ডিনেট ক্লজ হবে। এটা বেসিক থেকে পড়লে আমাদের জন্য সহজ। ওকে, এখন কোঅর্ডিনেট ক্লজ তাইলে কোনটা? কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো এটা তো আমাদের জানা দরকার। কোঅর্ডিনেট কনজাংশন কোন ধরনের বাক্যের মধ্যে বসে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3 প্রকার না? এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন কোন ধরনের বাক্যের মধ্যে বসে? রাইট, সো কোঅর্ডিনেট কনজাংশন বসে হচ্ছে, কোঅর্ডিনেট কনজাংশন যেটা আছে এটা বসে হচ্ছে কম্পাউন্ড বাক্যের মধ্যে। এখন কোঅর্ডিনেট কনজাংশন আবার দুই ধরনের হয়, একটা কোরিলেটিভ আর একটা কোঅর্ডিনেট। কি রকম? কোরিলেটিভ কোনগুলো একটু পরে বলতেছি, আগে আসি কোঅর্ডিনেট কোনগুলা। আমরা কোঅর্ডিনেট বলতে বোঝাই হচ্ছে ফ্যান বয়েজ দিয়ে, তাই না? তোমরা অধিকাংশ শিক্ষার্থী যারা পড়েছো তারা পড়েছো ফ্যান বয়েজ দিয়ে। সো ফ্যান বয়েজ দিয়ে যদি আমি পড়ি, প্রথমে এফ তে কি? ফর, এতে কি? অ্যান্ড, এনতে কি? নেইদার ডট ডট নর। তুমি বলতে পারো নট অনলি, বাট অলসো, এগুলা। বিতে হচ্ছে বাট, ওতে অর, আদারওয়াইজ কোন ধরনের কনজাংশন বলো তো? ইয়েট, এসতে হচ্ছে সো। নাও মাই কোয়েশ্চেন ইজ যে ইয়েট কনজাংশন, তাই না? ওকে, I haven't done it yet, এই বাক্যে ইয়েটটা কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন কিনা এটা একটু আমার জানা দরকার। এই বাক্যে ইয়েটটা কনজাংশন কিনা এটা একটু আমার জানা দরকার। একটু আমাকে বলো তো যে এই বাক্যে ইয়েটটা কি? ঠিক আছে, ওকে।
I stood there for hours, yet she ignored me. সকিনার জন্য, সকিনার বাড়ির নিচে 3-4 ঘন্টা দাঁড়ায় থাকলাম বৃষ্টির মধ্যে, কিন্তু সকিনা আমাকে পাত্তা না দিয়ে পাষাণের মতো চলে গেল। ঠিক আছে, প্রিয় সকিনাকে টেনে নিয়ে আসলাম। আই হ্যাভেন্ট ডান ইট ইয়েট, এই বাক্যে ইয়েটটা কি, এবং পরের বাক্যে আই স্টুড দেয়ার ফর আওয়ার্স ইয়েট শি ইগনোরড মি, এটা হচ্ছে 1 নাম্বার বাক্য, এটা হচ্ছে 2 নাম্বার বাক্য। এই 2 নাম্বার বাক্যের মধ্যে এটা কনজাংশন কিনা এটা একটু আমার বোঝা দরকার, জানা দরকার। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা বলছো যে এটা কোঅর্ডিনেট কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করলে তখন এটা কম্পাউন্ড বাক্য হয়। দুইটা ক্লজকে যুক্ত করতে হবে, মানে দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত করতে হবে। দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত না করলে আবার হবে না, দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত না করলে তখন আবার হবে না। এবার বলেন, I haven't done it yet, I stood there for hours, yet she. ওকে, ভেরি গুড। এটাই আমাদের আসলে দরকার, যে নাজমিন আছে আমার এলাকার মেয়ে। ঠিক আছে, হ্যাঁ। এই কক্সবাজার বাড়ি কারো আছে নাকি রে? কক্সবাজার বাড়ি কার? কক্সবাজার চট্টগ্রাম, কক্সবাজার চট্টগ্রামের যারা আছো তাড়াতাড়ি হাত তুলো, লাভ রিয়েক্ট পাঠাও। তোমাদের জন্য কিন্তু তোমাদের জন্য কিছু নাই যদিও, বাট আমি ওই কক্সবাজার যাচ্ছি আজকে। আমি রওনায় দিচ্ছিলাম প্রায়, তখন আমাকে এসে হঠাৎ করে বলতেছে ভাই ক্লাসটা নিয়ে যান। এই কোন দুঃখ, তোমাদের জন্য আমাকে কক্সবাজার যাওয়া ক্যান্সেল করে এখানে আসতে হচ্ছে। ঠিক আছে, এই দুঃখ নিয়ে কই যাই। এক কি আগামী 3 দিন অনেক ব্যস্ত থাকবো, জরুরি কাজে ট্যুরে যাচ্ছি, জরুরি কাজে ট্যুরে যাচ্ছি আগামী 3 দিন। ঠিক আছে, জরুরি কাজ। তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের ঢাবি আর জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়ে গেলে আমি হারায় যাব, পাহাড়ে, সমুদ্রে অথবা নদীতে কয়েকদিনের জন্য ঘুরতে যাব। সো দ্যাট টাইম হ্যাজ কাম। জাহাঙ্গীরনগরের পরীক্ষা শেষ, সোনার বাংলাদেশ। বাট ইয়েস, মন খারাপ করো না, আমি 3 দিন পরে সেই ক্লাস নিব। যেদিন ঢাকায় ল্যান্ড করব সুস্থ থাকলেই ওই দিনই ক্লাস নিব, ওই দিন 100% গ্যারান্টিড ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আই হ্যাভেন্ট ডান ইট ইয়েট, এটা দ্বারা সময় বোঝায়, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। আর সময় বোঝায় যে আমি এখনো কাজটা করিনি, এখনো। আর এখানে দেখেন যে আমি ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিলাম, তবুও সে আমাকে ইগনোর করলো, এরপরেও সে আমাকে ইগনোর করলো, তবুও, এই তবুও অর্থে ইয়েট শব্দটা হয়ে গেল কনজাংশন। বিইপি ভর্তি পরীক্ষায় এরকম ব্যতিক্রম পার্টস অফ স্পিচ আসবে, গ্যারান্টেড। বিইপি ভর্তি পরীক্ষায় এরকম ব্যতিক্রম পার্টস অফ স্পিচ আসবে। যেমন ধরেন সো আর সাচ, সো আর সাচ হচ্ছে, সো আর সাচ হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এদের বেসিক ব্যবহার কি? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। সো আর সাচ হচ্ছে বেসিক ব্যবহার, হচ্ছে এর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়। কিন্তু বিইপি ভর্তি পরীক্ষায় বলছে যে সাচ শব্দটা যদি প্রোনাউন হয় কোন প্রকারের প্রোনাউন, সাচ শব্দটা যদি প্রোনাউন হয় কোন প্রকারের প্রোনাউন। আপনারা একটু কমেন্টে আমাকে জানান তো সাচ কোন প্রকারের প্রোনাউন। ওকে, ভেরি গুড। চান্স পেলে গ্রুপে সবাই একসাথে ট্যুর দিব নিয়ে এখন ক্লাস নেন ভাই। ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসগুলা কবে হবে তুষ্টি রানী দাস? রেগুলার ক্লাস নিতেই থাকবো আপু, ক্লাস করতে থাকো। বাচ্চারা মনোযোগ দেওয়া নাহলে পিডিএফ দিবে না। ওকে, ঠিক আছে, ভেরি গুড। মনোযোগ, এদিকে মনোযোগ, পারের দিকে মনোযোগ। ইয়েট ইজ এ কনজাংশন, ইজ এ কনজাংশন, অ্যান কনজাংশন ক্যান রেজ টু হা। সো ইয়েট এই বাক্যের মধ্যে একটা কনজাংশন, এই বাক্যের মধ্যে অ্যাডভার্ব, ওখানে তো আমরা গিয়েছি। আমরা পরবর্তী অংশে আসছি। সাত শব্দটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, কিন্তু প্রোনাউন হইলে কোন প্রকার প্রোনাউন, প্রোনাউন হইলে কোন প্রকার প্রোনাউন, এটা পরীক্ষা আসার মতো একটা জিনিস। সো সাত শব্দটা যদি প্রোনাউন হয় তাহলে এটা হয়ে যায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সাত শব্দটা যদি প্রোনাউন হয় তখন এটা কোন প্রকার প্রোনাউন হয়ে যায়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো সাচ, দা সেম, এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কোন প্রকার প্রোনাউন? একবার কমেন্টে লিখে নাও, তাহলে তোমাদের মনে থাকবে, এগুলো দরকার আছে। প্রোনাউনের প্রকারভেদ থেকে বিউপিতে 1 মার্ক কমন। ঠিক আছে, বলে দিলাম, প্রোনাউন থেকে বিউপিতে 1 মার্ক কমন। প্রোনাউন থেকে বিউপি, আর ইউ, সি, এগুলোতে 1 মার্ক কমন আসবে। এখন হয় প্রোনাউনের প্রকারভেদ থেকে আসবে, আর নয় প্রোনাউনের ব্যবহার থেকে আসবে। সো বিউপিতে যারা পরীক্ষা দিবা প্রোনাউন খুব সুন্দর করে পড়বা, বাদ দিবা না পড়া। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এরপরে আমাকে একটু জানাও যে আমি যদি বলি, আমি যদি এই ধরনের জিনিস লিখি, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও তো। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে আমি পরবর্তী অংশে আসি। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। নিয়েছো?
নাও টাইম 3 সেকেন্ড, ফুল স্ক্রিন করে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওকে, গুড। তাহলে আমি পরবর্তী অংশে যাই। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পড়া দরকার। কি পড়া দরকার? যে আমি বললাম যে ডু অর ডাই, এটা একটা বাক্য। এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বাক্য? আমাদের আইডেন্টিফিকেশন থেকে পরীক্ষা যেহেতু আসে, এটা জানা আমার খুবই জরুরি যে ডু অর ডাই সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। ঠিক আছে, তারপরে আমি একটা বাক্য লিখলাম যে এভরিওয়ান went there but me। এই বাক্যের মধ্যে একটা বাট আছে। সো এটা কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এগেইন এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কোন ধরনের বাক্য? 3 নম্বরে কি, 4 নম্বরে কি? গুড, ভেরি গুড। আমরা পরবর্তী অংশে আসি। গুড গুড গুড। এই তোমাদেরকে তো শেয়ার করতে বলি, শেয়ার না করলে তো বিপদ। ঠিক আছে, সো খেয়াল করে দেখো যে এভরিওয়ান ওয়েন্ট দেয়ার বাট মি আর ডু আর ডাই, এর মধ্যে এখানে পুরো বাক্য জুড়ে ভার্ব এখানে আছে একটা ওয়েন্ট, আর এখানে আছে ডু, ডাই, দুইটা ফাইনাইট ভার্ব আছে। মানে এটা কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে, এখানে কোঅর্ডিনেট কনজাংশন। সো এই বাক্যটা একটা কম্পাউন্ড বাক্য। 3 নাম্বার কোশ্চেনটা একটা কম্পাউন্ড বাক্যের। এবং এখানে যেটা আছে এভরিওয়ান ওয়েন্ট দেয়ার বাট আই, এখানে ভার্ব আছে মাত্র একটা মাত্র ফাইনাইট ভার্ব হলে সিম্পল সেন্টেন্স হবে। একটা মাত্র ফাইনাইট ভার্ব হলে কি হবে? সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্সও না, এটা সিম্পল সেন্টেন্স। সো এই যে এইগুলা এই পড়াগুলা খুবই বেসিক এবং এগুলো পারা উচিত। এগুলো খুবই বেসিক এবং এগুলো পারা উচিত। আমরা যারা পারি না তাদেরকে নিয়ে আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, তাদেরকেই পড়ানোর জন্য আজকে আসছি। সো আপাতত আমরা দেখলাম যে সিম্পল হয় কেমন, কমপ্লেক্স হয় কেমন। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখন খুঁটিনাটি নারী নক্ষত্র থেকেও আসছে, তাই আমি একটু কো রিলেটিভ কনজাংশন বসাই দিই। কো রিলেটিভ মানে কি? পারস্পরিক সম্পর্কিত কনজাংশন কোনগুলো? যেগুলো এক জোড়ায় জোড়ায় বসে। সাপেক্ষ সর্বনাম পড়ছো না তোমরা? যারা, তারা, যিনি, তিনি, হ্যাঁ, যা, তা, ওইরকম কো রিলেটিভ কনজাংশন হচ্ছে ওইগুলা। যেমন ধরো যে আমরা বলি আইদার ডট ডট অর, আইদার দিলে আমাকে বাক্যের মধ্যে কনজাংশন হিসেবে অর দেওয়া লাগে। নাইদার দিলে কি দেওয়া লাগে? নট দেওয়া লাগে, তাই না? নট অনলি দিলে আমাকে বাট অলসো দেওয়া লাগে, তাই না? ওকে, বোথ দিলে একটু পরে আমাকে অ্যান্ড দেওয়া লাগে। সো এই যে পারস্পরিক সম্পৃক্ত যেগুলা কানেক্টেড সাপেক্ষ সর্বনাম জোড়ায় জোড়ায় আছে যেগুলা, এগুলাকে আমরা বলেছি কো রিলেটিভ কনজাংশন। এগুলোকে কি বলি? কো রিলেটিভ কনজাংশন। ঠিক আছে, কো রিলেটিভ কনজাংশন সিম্পল সেন্টেন্সের মধ্যেও বসতে পারে, কম্পাউন্ডের মধ্যেও বসতে পারে। ধরো আমি বললাম যে আই লাভ নট অনলি সকিনা বাট অলসো জরিনা। আমি তো কোনোদিন তোমাদেরকে বলিনি রাকিব স্যার ভালো ছেলে, বলেছি? তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, রাকিব স্যার দুষ্ট চরিত্রের লোক। দুষ্ট চরিত্রের বেটায় করছে কি দেখছো? দুষ্ট চরিত্রের বেটা করছে কি? আই লাভ নট অনলি সকিনা, তারপর আবার লেখছে বাট অলসো জরিনা। ভন্ড। আমি এটা বল তোরা যে এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এই বাক্যের মধ্যে এটা একটা নট অনলি বাট অলসো এক ধরনের কোঅর্ডিনেট কনজাংশন। কথা হচ্ছে যে আই লাভ নট অনলি সকিনা বাট অলসো জরিনা, যে বললাম, এটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স আর কম্পাউন্ড? কি হইতে পারে? তোমরা কি ভালো নাকি? তোমরা ভালো কিনা পরে শুনবো, আগে বলো অ্যান্সার কি, দ্রুত উত্তর করো। কমেন্ট কম হইতেছে কেন রে? কমেন্ট করতে করতে ভেঙে আলাইবেন এখানে। ফারিয়া, ক্লাস করার দরকার আছে। ও অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাইতে পারে। এখানের পজিশন যা আসছে ওখানে সাবজেক্টের মধ্যে ওর মন মতো সাবজেক্ট নাও হইতে পারে। ও ল পাইতে পারে, ইকোনমিক্স পাইতে পারে, আইআর পাইতে পারে। ভালো সাবজেক্ট পাইলে ভালো সাবজেক্টে যাওয়া উচিত। আর ও উত্তরবঙ্গের মেয়ে, ও জাহাঙ্গীরনগরের জায়গায় রাজশাহী পেলে রাজশাহীতে চলে যেতে পারে, বাড়ির কাছে হবে। কল করে বাপকে বলে নিয়ে চলে আসবে, যখন ইচ্ছে তখন বাড়িতে আসবে। প্রত্যেক বৃহস্পতিবার বাড়ি চলে আসবে বগুড়ায়। তারপরে হচ্ছে ইয়া করবে,
তো দেখো তোমরা কে কোন অঞ্চলে, এগুলো আমার মনে থাকে। তোমাদেরকে এত বেশি ভালোবাসি, তোমরা তো আমাদের ক্লাসই করতে চাও না, ভণ্ডগুলা। এই সাইফি, আমি বলছি আমি ফুলের মতো পবিত্র, আমি এলাম ভণ্ড লোক, তোরা বল। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওইটি নট অনলি আইসক্রিম বাট অলসো। ওকে, এবার খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে পড়াচ্ছি যে জিনিসটা, যে ক্লজের মেইন পার্ট কি। একটা ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেটা দেখে টেন্স নির্ণয় করা যায়, তাই না? তোমাদের ফাইনাইট ভার্বের ডাউটটাও একবার ক্লিয়ার করে দিই। যেমন ধরো যে আই ওয়ান্ট টু বাই এ কার, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? কোন টেন্স তোমরাই বলো? প্রেজেন্ট ইনডিফিনিট। কেন ইনডিফিনিট? এটা কি বাই দেখে বুঝছো নাকি ওয়ান্ট দেখে বুঝছো? কোনটা দেখে তুমি বুঝছো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট? ওয়ান্ট দেখে বুঝছো। আমি এখানে বলতে পারতাম ওয়ান্টেড, কিন্তু টু বাই যা আছে তাই থাকতো। আমি বলতে পারতাম হি ওয়ান্টস, কিন্তু টু বাই যা আছে তাই থাকতো। সো চেঞ্জ হয় কিছু কোনটা? এই যে ওয়ান্টটা। টেন্স নির্ণয় করা যায় কোনটা? এইটা, ঠিক আছে? সো ওই অনুযায়ী আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কি, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, এরকম, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ রিজি বলেছি যে ভাইয়ের ক্লাস মিস দেওয়া যাবে না। ও, খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ভেরি গুড। সো এবার খেয়াল করো যে এই যে এটার ক্ষেত্রে আমার দরকার হচ্ছে এই ভার্বটা। এই ভার্ব বাক্যে একটা আছে যেটা দেখে টেন্স নির্ণয় করা যায়, একটা ভার্ব আছে, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। একটা ফাইনাইট ভার্ব আছে, এটা কিন্তু ফাইনাইট না, এটা নন ফাইনাইটের কোনো গুণাগুণের হিসাব নাই। একইভাবে এখানে আমি সকিনাকেও ভালোবাসি, জরিনাকেও ভালোবাসি। ভার্ব কয়টা? দুইটা। ব্যক্তি দুইজন আছে, তো কি হয়েছে? ভার্ব তো একটা। ভার্ব যেহেতু একটা, ফাইনাইট ভার্ব যেহেতু একটা, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব যেহেতু একটা, তাহলে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করা যাবে না বা কম্পাউন্ডে বলা যাবে না। সো আই লাভ নট অনলি সকিনা বাট অলসো জরিনা, এটা একটা সিম্পল সেন্টেন্স। মনে থাকবে? সো ক্লজ হবে বা দুইটা ক্লজ হবে কখন? যখন দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। সো এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখো। ওকে, গুড। আসো ঢাকায়, ঢাকায় আসলে তো ভালো। প্রতি মাসে 2-1 বার করে হচ্ছে জাহাঙ্গীরনগর যাওয়া পড়ে আমাদের। আর জাহাঙ্গীরনগরে তো আমাদের টিম সবচেয়ে বেশি থাকে। তো তোমাদের ভাই আপুদের সাথে দেখা হয়ে যাবে, টুকটাক আমাদের সাথেও দেখা হবে। যাই হোক, আমরা এগুলো জানলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ডাউট ক্লিয়ার। এখন আমরা সাবঅর্ডিনেট কনজাংশন যে 3 প্রকার পড়ছি ওগুলোতে যাব। সাবঅর্ডিনেট কনজাংশন আমরা পড়ছি 3 প্রকার, তাই না? সো ওইখানে একটু পরে যাব। সো এগুলো আমি তোমাদেরকে দিয়েও রাখছি টুকটাক, তোমরা এখান থেকেও দেখতে পারবা, তাই না? তো সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব। এগুলো আমি পড়াইছি না? সো আমরা ওইখানের মধ্যে আসবো একটু পরে। চলো সবার প্রথমে নাউন ক্লজ দিয়ে শুরু করি। এই নাউন যেখানে যেখানে বসে, ঠিক আছে, বাক্যের মধ্যে নাউন যেখানে যেখানে বসে, নাউন ক্লজও একই একই জায়গায় বসে। তোমাদের মনে আছে আমি নাউন পড়াইছিলাম টুকটাক, যে নাউন কই কই বসে, নাউনের অবস্থান। নাউন যেখানে বসে নাউন ক্লজও একই জায়গায় বসে। নাউন কই বসে? প্রথম কথা, নাউন ক্লজ ওই জায়গায় বসে, নাউন যেখানে বসে ওইখানে নাউন ক্লজও বসে। কথা হচ্ছে যে নাউন কোথায় বসে, তাই না? আমি তোমাদেরকে পড়াইছিলাম যে নাউন বসে হচ্ছে এভাবে, তোমরা মনে রাখবা যে ছোয়া নামে একটা মেয়ে আছে, ওর আব্বা হইতেছে ডিআইজি, সোয়া পাপা ডিআইজি। হ্যাঁ, কিরকম ভাইয়া? এগুলোর স্থানে বসে নাউন। স্থানটা কি? এসতে কি রে? সাবজেক্ট। ওতে কি? অবজেক্ট। অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্টেও নাউন বসতে পারে, তাই না? ওকে, এতে কি? অ্যাপজিটিভ। এগুলো জায়গায় নাউন বসে, এগুলো জায়গায় কে বসে? নাউন। যারা রাবিতে পরীক্ষা দিবা, জিএসটিতে পরীক্ষা দিবা, চট্টগ্রামে পরীক্ষা দিবা, মাথায় রাখবা নিশ্চিত নাউন থেকে প্রশ্ন আসবেই, নাউনের অবস্থান থেকে প্রশ্ন আসবেই। বিপিতেও আসবে, তবে নাউনের অবস্থানের চেয়ে নাউনের কনভার্সন বেশি আসতে পারে। সো নাউন থেকে প্রশ্ন অবশ্যই সব জায়গায় আসবে, এটা মাথায় রাখবা। এদের পরে বসে নাউন, এদের পরে এক শব্দ হইলে এটা নাউন হওয়ার চান্স বেশি, যেমন পি। এই পিতে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে প্রিপজিশন,
আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলি ওইটা, আর এতে হচ্ছে অ্যাডজেক্টিভ কমা আর্টিকেল, এদের পরে নাউন বসে, আর ডিতে ডিটারমাইনার। এই পুরা যে এত কিছু পড়তেছি, এই এত কিছুর মধ্যে ডিটারমাইনার, আইতে ইনফিনিটিভ, জিতে জিরান্ড, এগুলোর পরে বসে নাউন। হ্যাঁ, তোমরা আগে এটা তুলে নাও, তারপরে আমি বোঝাচ্ছি। খেয়াল করে দেখো, ডিটারমাইনার, ইনফিনিটিভ, জিরান্ড, আমরা এগুলো পাইলাম। এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে নাউন পরীক্ষায় আসে সেটা হচ্ছে পাপা ডি। এই পাপা ডি থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই, তোমাদের রাবিতে, চট্টগ্রামে এবং গুচ্ছে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, মেইন ভার্বের পরে নাউন ক্লজ। ওকে, গুড। ঠিক আছে, কমপ্লেক্স আর কম্পাউন্ডের ডাউটটা ক্লিয়ার করে দেন। হ্যাঁ, একটু পরেই করব। ওকে, ঠিক আছে। টার্গেট ঢাবি, সেন্টেন্সের শুরুতে, কারণ নাউন আর প্রোনাউন ছাড়া কিছু হয় না, তাই। আচ্ছা, সেন্টেন্সের শুরুতেই বসতে হবে, ঠিক আছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা একজন বিখ্যাত ব্যক্তির উক্তি, যে বলতে পারবে তার জন্য চকলেট। যে এই উক্তিটা কোন ব্যক্তি বলেছেন, যদি না পারো নো প্রবলেম, গুগল করে বলো। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি দেখে আসলে কে বলছেন। ঠিক আছে, এটা একটা গেল। তারপরে এই বাক্যের মধ্যে আমি বলতেছি যে সুইটটা কোন পার্টস অফ স্পিচ। সুইট বাক্যের শুরুতে বসছে। তারপরে তোমরা বলো ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এটাও ভর্তি পরীক্ষায় আসা। এই বাক্যের মধ্যে আমি দিলাম যে ডাউনের নিচে দাগ, বাক্যের শুরুতে বসছে, এটা কোন পার্টস অফ স্পিচ। তোমাদের কমেন্ট থেকে নিয়েই বললাম। ঠিক আছে, বলো তো কোনটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারে। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক একটা, আর একটা হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা একটা। আমি বলছি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা কোন ব্যক্তির উক্তি, বা সুইটটা কোন পার্টস অফ স্পিচ। উপরের বাক্যে হইতেছে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এই বাক্যের মধ্যে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে আমাদের যেটা দরকার সেটা কি। ওকে, ভেরি গুড। রিজি ম্যাডাম পারছে, রিজি ম্যাডাম আর একজন পাইছে হচ্ছে মারিয়াম ম্যাডাম, ওনাদের জন্য চকলেট বরাদ্দ থাকলো। ঠিক আছে, ওর সাথে সাথে কমেন্ট করে দিছে যে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ভেরি গুড, গুড। সো এবার খেয়াল করে দেখো যে এই বাক্যের মধ্যে সুইট যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা একটা পার্টস অফ স্পিচ। এই ওয়ার্ডটা, বাক্যটা একটা এরকম যে মানে আমাদের বৈচিত্র্যময়ের যে ব্যবহার, এই ব্যবহারটা জীবনকে করেছে সুইট। বৈচিত্র্যতা সবসময় সুইট হয়। যেমন ধরে যে রিজি বগুড়ার মেয়ে, ও চান্স পেয়েছে জাহাঙ্গীরনগরে, ওরা বলে যে কোনটে যাচ্ছু, কোথায় যাচ্ছিস, এই বগুড়ার ভাষা হচ্ছে কোনটে যাচ্ছু। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা অঞ্চল আমাদের বগুড়ারই একটা দিকে, ধুনটের দিকে, পাবনার দিকে বলে কনে যাস। তারপরে জয়পুরহাটের দিকে খেরে অঞ্চল বলে, ওগুলোকে লাল মাটির অঞ্চল, ওইদিকে আবার বলে যে কোথায় যাস না কনে যাস। তো এই যে পার্থক্য, এই বৈচিত্র্যটা সুন্দর, কিউট। ঠিক আছে, যেমন ধরো যে বরিশালে বলে যে এ বাইক নিয়ে কনে যাও, এ মনু কনে যাও। ওরা বলেও না যে কোথায়, কোথায় কোথায় বলে না। এক জায়গায় বলো কোনটে যাচ্ছু, একজন কয়ে কনে যাস, আবার বরিশালে বললো যে কোয়ানে যাস। সো এই যে বৈচিত্র্যটা, এটা সুন্দর। সো এটা আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, বাক্যটা হওয়ার কথা এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। সুইট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে বসলে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। সুইটটা হচ্ছে কিউট, সুইট এরকম, কিউট, সুইট, বিউটিফুল, এগুলো তো নাউন হবে না, এগুলো অ্যাডজেক্টিভ হবে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এই বাক্যটা ছিল এরকম, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, টাইটানিক ডুবে গেল। এখন এই ডুবে যাওয়া মানে ডাউন মানে নিচে চলে যাওয়া, স্থান বোঝায়। স্থান বোঝানোর কারণে এই ডাউনটা হচ্ছে আবার অ্যাডভার্ব। স্থান বোঝানোর কারণে ডাউনটা কি হয়ে গেছে, অ্যাডভার্ব। সো এই যে ব্যতিক্রম ধরনের বাক্যগুলো, এই ব্যতিক্রম ধরনের বাক্য থেকে পার্টস অফ স্পিচ আসতে পারে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটাও একটা কথা, কুটি যাচ্ছ এটাও কয়, এটাও বলে। ঠিক আছে, কমনে যাও এটাও বলে। ঠিক আছে, কমনে যাও মনু, গুড।
সো এই জিনিসগুলো আমাদের বৈচিত্র্যময় যে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ, এগুলো খুবই সুন্দর, খুবই ভালো, আমার খুব ভালো লাগে, আমি প্রচন্ড পছন্দ করি এই বৈচিত্র্যতা। এই জন্য আমি যে অঞ্চলে যাই সেই অঞ্চলে কথা বলতে পছন্দ করি। যেমন কালকে থেকে কক্সবাজার যাবো, কক্সবাজার গিয়ে আজকে রাত থেকে কক্সবাজার যাব, কক্সবাজার গিয়ে খবর আছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো খেয়াল করো, ডাউনটা এখানে হয়ে গেল অ্যাডভার্ব, তারপরে সুইটটা এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ। তো বাক্যের শুরুতে যে অ্যাডজেক্টিভ বসবে এরকম না, সাবজেক্টের জায়গায় বসতে পারে, সাবজেক্ট যদি শুরুতেই বসতে পারে এরকম তো না। এখানে সাবজেক্ট এইটা দ্য টাইটানিক, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সাবজেক্টের জায়গায় নাউন বসে, কোনো ডাউট নাই। টাইটানিক ওখানে নাউন, তারপরে ইউজেস অফ অ্যাডভার্সিটি এর একটা নাউন ফ্রেজ। সো এইভাবে পড়া লাগবে আমাদেরকে, ঠিক আছে? সাবজেক্ট হিসেবে বসে নাউন বা প্রোনাউন, অবজেক্ট হিসেবে বসে নাউন বা প্রোনাউন, কমপ্লিমেন্ট হিসেবে বসে নাউন বা অ্যাডজেক্টিভ, অ্যাপোজিটিভ হিসেবে বসে নাউন বা নাউন ফ্রেজ, প্রিপজিশনের পরে বসে নাউন, পজিটিভের পরে বসে নাউন। যেমন ধরেন মাই, মাই বলার পরে আমি যাই লিখবো নাউন হবে, মাই সকিনা, মাই হাউস, মাই কার, মাই প্রপার্টি, মাই জরিনা, যাই দিব নাউন হবে। তারপরে দেখেন প্রিপজিশনের পরে অধিকাংশ ক্ষেত্রে নাউন বসে, প্রোনাউনও বসতে পারে, নাউন বসে প্রোনাউনও বসতে পারে। কি রকম ভাইয়া, কি রকম? যেমন ধরেন যে একটু স্ক্রিনশট নিছেন, স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, ওকে। মিস্টার কাজী নজরুল ইসলাম ইজ হিয়ার, বললেন যে গেজ অনেকদিন পরে আসলাম, কিন্তু নজরুল সাহেব এখানে তো কোনো গেজ নাই। হ্যাঁ, নজরুল সাহেব আপনি বিয়ে করেছেন না? বিয়ে না করলে কিন্তু আপনি ওইটা যেটা আপনি লিখছেন কমেন্টে, ঠিক আছে। আমাদের নজরুল সাহেব আসছেন, বহুদিন পর দেখা, ভালো লাগলো। নজরুল সাহেবকে আবারও বলি, নজরুল সাহেব আপনি এর আগেও বলেছি, নজরুল তুমি করেছো ভুল, দাড়ি না রেখে রেখেছে চুল। চলো পড়াশোনা করি নজরুল সাহেব। আমরা আজকে এই জায়গাগুলোতে নাউন ক্লজ বসে বুঝবো। আমাদের খুবই ইজি, খুবই ইজি। 3টা বাক্য দিয়ে আমরা নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব শেষ করে ফেলবো, 3টা বাক্য দিয়ে, কারণ আমাদের হাতে টাইম কম। চলো আমি 3টা বাক্য দিয়ে তোমাদেরকে পড়াই। 1 নাম্বার হচ্ছে আই শ্যাল গো where she lives, আমি সেখানে যাব যেখানে সে থাকে। তারপরে হচ্ছে I know the place where she lives। আমি মাত্র 3টা বাক্য প্র্যাকটিস করবো। আমার এখানে স্লাইড আছে 44 পেজের, আর 44 পেজের স্লাইড আমি পড়াবো না। 3টা বাক্য দিয়ে আমি ক্লাস শেষ করে দিব। 7:15 সর্বোচ্চ হবে 7:10। আই শ্যাল ট্রাই, কারণ আমার বাস তো আছে 8টায়, আমি ক্লাস তো আগে আগে শেষ করতে চাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ও ও ও 7টায় তো আর একটা ক্লাস না, ঠিক আছে। ফোন অবশ্য আমারটা দিয়ে ভিডিও করা যাবে, ওই যে ওকে, প্রবলেম নেই, আমাকে পরে এরকম না, এরকম না নজরুল, তোমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? ভেরি গুড, ইয়েস, দিব দিব আলভি, একটু পরে কমেন্ট ওটা ডিলিট ইয়া করে দিব, প্রবলেম ক্লিয়ার করে দিব। আমরা এখানে 3টা বাক্য লিখেছি, 3টা বাক্যের মধ্যে আমরা 3টা ক্লজ পাচ্ছি, সরি 6টা ক্লজ পাচ্ছি, 6টা ক্লজের মধ্যে ইয়াতে আসবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখানে আসি, পড়াশোনার মধ্যে আসি। আমি নাকি প্রতিদিন নজরুলকে কুক করি, ভুল কথা। নজরুলকে আমার সবচেয়ে বেশি পছন্দ। নজরুল চমৎকার একজন কবি, চমৎকার একজন বিদ্রোহী কবি, ঠিক আছে? নজরুলকে আমি প্রচুর পছন্দ করি। তো তোমরা যারা এই কুৎসা রটাতে চাও নজরুল এবং আমার সম্পর্ক নিয়ে, তারা ভুল করছো। চলো, 3টা বাক্য আছে, 3টা বাক্যে 3টা ক্লজ আছে। ওই 3টা ক্লজ যেগুলো আমি মার্ক করে দিছি, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা অ্যাডভার্ব ক্লজ। আমরা এখন এই নাউনের অবস্থান দেখব, অ্যাডজেক্টিভের অবস্থান দেখব এবং অ্যাডভার্বের অবস্থান দেখব। অবস্থান দেখে দেখে বোঝার চেষ্টা করবো যে কোনটা কোন ক্লজ, তাইলেই আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সহজ বা প্রথম নিয়ম, সহজ বা প্রথম নিয়ম কি রকম দেখো, আই শ্যাল গো হোয়ার শি লিভস, আর আই নো দ্য প্লেস হোয়ার শি লিভস, আই নো হোয়ার শি লিভস। ক্লজ এবং ফ্রেজ থেকে অধিকাংশ বাক্য আসে পরীক্ষায়, বিউপিতে, আরইউতে, জিএসটিতে, সিইউতে এবং ভর্তি পরীক্ষায়। 80 থেকে 90% শিক্ষার্থী এই প্রশ্নের মধ্যে ভুল করে, এটি ট্রু, ভুল করে।
যখন একটা কনফিউজিং বাক্য চলে আসে, এই ভুলটা যেন তোমাদের না হয়, আমাদের শিক্ষার্থী না হয়, এই জন্য আজকের এই অংশেরটুকু আমি 3টা বাক্য দিয়ে শেষ করে দিচ্ছি, মাত্র 3টা বাক্য। মনে রাখবা টেকনিক এইটা, বেসিক না, টেকনিক। বেসিক থেকে পড়লে অনেকক্ষণ টাইম লাগবে। আমরা যদি ফ্রি ক্লাস করতেছি টেকনিকে যাই। টেকনিক হচ্ছে যে কোনো সাবঅর্ডিনেট ক্লজকে আমি প্রথমে ইট অথবা যে কোনো একটি নাউন বসিয়ে চেষ্টা করব, যে কোনো সাবঅর্ডিনেট ক্লজকে একটি ইট অথবা নাউন বসিয়ে দেখব যে মিনিং থাকে নাকি থাকে না, অর্থপূর্ণ বাক্য হয় নাকি হয় না। যদি বসানোর পরে মিনিং হয় তাহলে এটা নাউন ক্লজ হবে। কিরকম? যেমন ধরো আই নো হোয়ার শি লিভস, এই জায়গায় তুমি বলতে পারো আই নো সকিনা, তুমি লিখতে পারো আই নো ইট, আমি এটা জানি, লিখতে পারো না? দেখো তো খেয়াল করে, আই নো সকিনা, আই নো ইট, আমি এটা জানি। সো দেখো আই নো সকিনা, আমি সকিনাকে চিনি, আই নো ইট, আমি ব্যাপারটা জানি। বাক্যের মিনিং কিন্তু এখন হয়, একটা বাক্য কমপ্লিট হয়ে গেল। আমি আই নো এর পরে এই ক্লজের পরিবর্তে আই নো সকিনা বা আই নো ইট লিখলেই আমার বাক্যের অর্থটা দিচ্ছে বা মিনিংটা কমপ্লিট হচ্ছে, সকিনা বসাইলে বা ইট বসাইলে। সো নাউন বা প্রোনাউন বসায় যদি মিনিং কমপ্লিট হয়, তার মানে এটা একটা নাউন ক্লজ। চোখ বন্ধ করে, এই ক্লজটা কোন ক্লজ? চোখ বন্ধ করে। তাহলে ট্রিক্স কি? আমি যদি একটা নাউন অথবা ইট বসিয়ে অর্থ পাই, অর্থ কমপ্লিট হয়, তখন এটা নাউন ক্লজ চোখ বন্ধ করে। তাহলে যে কোনো ক্লজকে আমি সবার আগে কি করব? একটা ইট অথবা নাউন দিয়ে মিনিং বসাবো। মিনিং যদি কমপ্লিট হয় তাহলে এটা নাউন ক্লজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টেকনিক, নট বেসিক। ঠিক আছে, এরপর আসো আই নো দ্য প্লেস হোয়ার শি লিভস। এই বাক্যের মধ্যে এখন আমি এইভাবেই অ্যান্সার করার চেষ্টা করব। আই নো দ্য প্লেস ইট হয় না, আবার আই নো দ্য প্লেস সকিনা, এটাও হয় না। কেন হয় না? তখন আমাকে এখানে একটা কমা দেওয়া লাগতো, যে সকিনা আমি এই জায়গাটা জানি, সম্বোধন করা লাগতো, আমরা এখানে সম্বোধন করি নাই। যেহেতু সম্বোধন করি নাই, কমা দেই নাই, তাইলে এই বাক্যের মধ্যে এটা মিনিং হবে না। আমি বলতে পারবো না আই নো দ্য প্লেস ইট, আই নো দ্য প্লেস সকিনা। ঠিক আছে, যেহেতু বলতে পারছি না, সেটা নাউন ক্লজ না। মিনিং কমপ্লিট না করলে নাউন ক্লজ না। নাউন ক্লজ না হইলে কোন ক্লজ? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। নাউন ক্লজ না হইলে কোন কয়টা ক্লজ আছে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এই দুটো ক্লজের মধ্যে যে ক্লজ পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত কথা বলবে, যে ক্লজ পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত কথা বলবে, যে ক্লজ পূর্বের নাউন সম্পর্কেই কথা বলবে, ওটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিরকম? যেমন ধরো আমি জায়গাটা জানি যেখানে সে থাকে। সে কোথায় থাকে? একটা জায়গায়। সে কোথায় থাকবে? একটা জায়গায়, একটা স্থানে। রিজি বগুড়ায় থাকেন, আমি ঢাকায় থাকি, তোমরা বরিশালে থাকো, আলবি বরিশালে থাকে, এরকম, তাই না? সো এবার খেয়াল করো, আই নো দ্য প্লেস হোয়ার শি লিভস, এই হোয়ার শি লিভস দ্বারা পূর্বের দ্য প্লেসকে বোঝানো হচ্ছে। দ্য প্লেসকে বোঝানোর কারণে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য প্লেসকে বোঝানোর কারণে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গিয়েছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে, পূর্বের ক্লজকে বুঝাইলেই অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, যেমন ধরো আমি দিলাম শি ইজ দ্য গার্ল হোম, ধরো তোমাদের নাফিস ভাই, নাফিস ওয়ান্টস, নাফিস ভাইয়া যাকে চায়, এই হচ্ছে সেই মেয়ে। এখন এই বাক্যের নিচে খেয়াল করে দেখো, হোম নাফিস ওয়ান্টস, এই বাক্যের মধ্যে এইটুকু হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। যাকে নাফিস চায়, এটা কে? নাফিস কি কোনো ছেলেকে চায়? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নাফিস ভাই ইজ এ গুড গাই, নাফিস ভাই মেয়েকে চায়। তাহলে শি ইজ দ্য গার্ল, নাফিস ভাই কারে চায়? মেয়েরে চায়। তাহলে এই যে এখানে নাফিস ভাইয়ের জায়গায় আমরা কাব্য ভাইও বলতে পারি, কাব্য ভাইয়া যারে চায়। সো দেখো, এই যে কাব্য ভাই নাফিস ভাই মেয়ে চায়, এই মেয়েটার কথা এখানে পূর্বে উল্লেখ করা আছে না? নাউন। নাউন সম্পর্কে অতিরিক্ত কথা বলছে, অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন সম্পর্কে কথা বলছে, অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন সম্পর্কে কথা বললে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। মনে থাকবে? ওকে, ভেরি গুড। তাহলে নাউন সম্পর্কে কথা বলার কারণে এটা হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ ক্লজ। মনে থাকবে? ঠিক আছে, ভেরি গুড। এরপরে আমরা যে কোনো ক্লজকে নাউন বা ইট দ্বারা সরাবো, তাই না? যে কোনো ক্লজকে আমরা কি দ্বারা সরাবো? নাউন বা ইট দ্বারা। এই বাক্যের মধ্যে আমি ইট অথবা নাউন বসাই। দেখো তো 1 নম্বর বাক্যে ইট অথবা নাউন বসায় মিনিং হয় কিনা? 1 নম্বর বাক্যে। ঠিক আছে, ভেরি গুড। এই কাজী নজরুল, দুষ্টামি কম করো। ঠিক আছে, কবিতা শুনলাম আমরা অনেকগুলা, কবিতা পরে লেখো, তুমি ক্লাস করো, ক্লাস করো, ক্লাস করো, মনোযোগ দাও। ভেরি গুড, অনেকেই পারছো।
সো দেখো, এই বাক্যের মধ্যে আমরা ইট অথবা নাউন বসাইলে মিনিং পাই না। ইট অথবা নাউন বসাইলে আমরা মিনিং পাই না। আই শ্যাল গো ইট, আমি এটা যাব, এটা হয় না। আই শ্যাল গো সকিনা, আমি সকিনা যাব, এটাও হবে না। সো এটা একটা সরাসরি গো এর পরে কোনো অবজেক্ট বসতে পারে না, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। সো এটা তো নাউন বসতে মিনিং যদি না হয় তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। এর আগে কোনো নাউন নাই যে অ্যাডজেক্টিভ হবে, তাহলে অ্যাডভার্ব। স্থান বোঝাচ্ছে, স্থান বুঝাইলে অ্যাডভার্ব। স্থান বুঝাইলে কি? অ্যাডভার্ব। পৃথিবীতে অ্যাডভার্ব কোনগুলো আছে ভাইয়া? ভার্বের কারণ, ভার্বের স্থান, ভার্বের সময়, ভার্বের শর্ত, ভার্বের কন্ডিশন, ফ্রিকোয়েন্সি, এগুলো যখনই বুঝাবে সেগুলো অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে পৃথিবীতে যত শর্তযুক্ত বাক্য আছে সবগুলো অ্যাডভার্ব ক্লজ। পৃথিবীতে যত শর্তযুক্ত বাক্য আছে কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। তাহলে পৃথিবীতে যতগুলো বাক্য আছে, ইফ শি কামস, অ্যাডভার্ব ক্লজ। ইফ দ্বারা যত বাক্য আসবে সবগুলো কোন ক্লজ হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। অ্যাজ দ্বারা যতগুলো বাক্য আসবে, অ্যাজ আই ওয়াজ সিক আই মিস দ্য ক্লাস, আমি অসুস্থ ছিলাম যে কারণে আমি ক্লাস মিস করেছি, কারণ বুঝায় অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? তাহলে শর্ত, কারণ, স্থান, সময় ইত্যাদি বুঝিয়ে যে বাক্যগুলো আসবে সেই বাক্যগুলো অবশ্যই কি হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। তবে আমাদের বোঝার উপায় যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসছে নাউন ক্লজ, অবজেক্ট হিসেবে নাউন বসে, এরপরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে ক্লজ বসে না, এটা নাউন বসছে, ওই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাইলে মনে রাখার উপায়, নাউন বা ইট দ্বারা বসাবো, নাউন বা ইট দ্বারা বসানোর পরে যদি মিনিং পাই তাহলে নাউন ক্লজ, যদি মিনিং না পাই তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। যে ক্লজ পূর্বে নাউনকে বোঝাবে সে অ্যাডজেক্টিভ, যে ক্লজ পূর্বে নাউনকে বোঝাবে না, ওইটা স্থান, সময়, কারণ ইত্যাদি বোঝানোর চান্স বেশি, ওইটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? মাত্র 3টা বাক্য দিয়ে আমি শেষ করে দিলাম। ঠিক আছে? মাত্র 3টা বাক্য দিয়ে আমি শেষ করে দিলাম তোমাদের হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজ। 3টা ক্লজ আমি মাত্র 3টা বাক্য দিয়েই শেষ করে দিলাম। এরপরে আমি তোমাদেরকে বলি যে টেক মাই নাম্বার ইন কেস ইউ মিস মি, যে তুমি আমাকে যদি মিস করেই ফেলো তাহলে একটা কল দিও। এই বাক্যের মধ্যে ইন কেস ইউ মিস মি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা কোন ধরনের ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা কঠিন বাক্য দিছি আমি। ঠিক আছে? টেক মাই নাম্বার ইট, টেক মাই নাম্বার ইট, টেক মাই নাম্বার নাউন হয় না, তাহলে এটা নাউন ক্লজ হওয়ার কথা না। বাকি 2টা ক্লজ আছে, কোন ক্লজ হতে পারে? ঠিক আছে, ভেরি গুড। আমরা আসেন পড়াশোনার দিকে যাই। ঠিক আছে, আপনাদের সাথে যারা চট্টগ্রামের পরীক্ষা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, তাদেরকে আমার ক্যাম্পাসে আমি দাওয়াত দিয়েই আসতেছি। আর আবার দাওয়াত দিচ্ছি। চট্টগ্রামের পরীক্ষা কবে আমি ভুলে গেছি, বাট যেদিনই পরীক্ষা হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা আসেন পরীক্ষা দিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন, তাহলে আমার সাথে দেখা হবে। ঠিক আছে, ভেরি গুড। একজন বলছে যে আগে একটু ক্লিয়ার ছিল না, এখন ক্লিয়ার হয়ে গিয়েছে বলেছেন। বলছেন হচ্ছে কে? নাজমিন নাকি? ওকে, নাজমিন বলছে যে এখন ভালোভাবে ক্লিয়ার হলো, এটা খুবই খুশির খবর। ওকে, ভেরি গুড। সো দেখো, এটা শর্ত বুঝাইছে, যদি আমাকে মিস করো। শর্ত বুঝাইলেই কি? চোখ বন্ধ করে শর্ত বুঝাইলে কি হবে রে? অ্যাডভার্ব। শর্ত বুঝাইলে এবং পূর্বে নাউন না থাকলে অ্যাডভার্ব। শর্ত বুঝাইলে এবং পূর্বে নাউন না থাকলে কি হবে? অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? ওকে, এখন বলছে কমপ্লেক্স আর কম্পাউন্ড জিনিস বোঝান। আরে ভাই, কমপ্লেক্স আর কম্পাউন্ড খুবই সহজ। যেমন আমি বললাম যে অলদো হি ল্যাক্স ইন জিপিএ, যদিও তার জিপিএ কম, হি বিকেম এ টপার ইন জেইউ অ্যাডমিশন টেস্ট। এই যে আমাদের লিজেন্ড কেয়ারেরই ছেলে, খুবই ভালো ছেলে, ওর জিপিএ 3.94 আর 3.86, ও অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা ইউনিটে ফার্স্ট হয়ে গেছে, তাই না? সো দেখো, আমি দিলাম যে অলদো হি ল্যাক্স ইন জিপিএ, যদিও তার জিপিএ কম, হি বিকেম এ টপার ইন জেইউ অ্যাডমিশন টেস্ট। এই বাক্যটার দিকে আমি বললাম যে অলদো হি ল্যাক্স ইন জিপিএ, এখানে হি ল্যাক্স একটা ক্লজ,
আবার হি বিকেম আর একটা ক্লজ, দুইটা ক্লজ আমাদের আছে। এখানে অল দো যুক্ত আছে। আমি তোমাদেরকে পড়ালাম যে দো অল দো সাবঅর্ডিনেট ক্লজ এর মার্কার। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? কমপ্লেক্স বাক্য না? সাবঅর্ডিনেট ক্লজ মানেই কি? কমপ্লেক্স। এই জন্য এটা কমপ্লেক্স বাক্য। এটাই যদি আবার এরকম হইতো যে হি ল্যাক্স ইন জিপিএ বাট বিকেম এ টপার। এখানেও দেখো বিকেম একটা ভার্ব, আবার ল্যাক্স একটা ভার্ব, দুইটা ক্লজ যুক্ত আছে কি বাট। বাট এটা কেমন কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। কেমন কনজাংশন? কোঅর্ডিনেট। সো কোঅর্ডিনেট কনজাংশন যদি হয়, কেমন কনজাংশন যদি হয়? কোঅর্ডিনেট কনজাংশন যদি হয়, দুইটা ক্লজকে যুক্ত করছে, দুইটা ক্লজকে যুক্ত করছে, তাহলে এটা কম্পাউন্ড বাক্য। এই বাক্যটা কি বাক্য? কম্পাউন্ড বাক্য। এবার ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। একজন বলছে সামনে তো নাউন আছে। ওই কই নাউন আছে সামনে? কল মি ইন কেস ইউ ফরগেট, ইন কেস ইউ মিস মি। ভাইয়া টেক মাই নাম্বার ইন কেস ইউ মিস মি, এখানে নাম্বার। আরে ইন কেস তো আর ইয়া না ভাই, আমার আর ইউ এর সিট ডিউতে পড়ছে, চলে আসিও নজরুল। অলিভ অয়েল আছে তোমার চুলের জন্য, দিয়ে দিব। অলিভ অয়েল দিয়ে তোমার চুলের কেয়ার করতে পারবা। ঠিক আছে, আমরা খেয়াল করলেই দেখব যে এইভাবেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নির্ণয় করা যায়। আমরা এর মাধ্যমে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ডাউটও ক্লিয়ার করে দিলাম। তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে, আমি তোমাদেরকে যে পিডিএফ দিব, এই পিডিএফ এর মধ্যে তোমরা অনেক ধরনের প্রশ্ন পাবা, সবগুলো অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবা, ভেরি ইজি হবে। এখানে আমি কিছু তথ্য দিছি, এই তথ্যগুলো অবশ্যই পড়বা। যেটা বুঝবা না আমাকে জানাবা, আই উইল হেল্প ইউ। আজকে আমার কক্সবাজার এবং চট্টগ্রামের ট্যুর আছে, আমি ট্যুরে চলে যাচ্ছি। আমি আমার ক্লাস কোনোদিন 1.5 ঘন্টার নিচে নেই 2 ঘন্টা নিয়েছি, 2 ঘন্টা প্লাস নিয়েছি। বাট আজকে আমাকে ট্যুরে থাকায় আমাকে যেতে হচ্ছে, আমি খুবই দুঃখিত। তোমার সাথে দ্রুতই দেখা হবে। এই পিডিএফ তোমাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে দিয়ে দিব। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া করো যেন আমি সুস্থভাবে কক্সবাজার বা চট্টগ্রাম ট্যুর শেষে চলে আসতে পারি। 3 দিন পরে যেন তোমাদের ক্লাস নিতে পারি। এই 3 দিনের মধ্যে তোমাদের আইকিউ ক্লাস হবে, তারপরে বাংলা ক্লাস হবে, জিকে ক্লাস হবে। তো এই জিকে, বাংলা আর আইকিউ ক্লাস করার পরেই আমি তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে আবার হাজির হয়ে যাব। যারা পেইড গ্রুপে আছো, যারা পেইড গ্রুপে নাই, সব জায়গায় আমাকে পেয়ে যাবে দ্রুত ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করতে চাই। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া। চান্স তোমরা পাবেই, একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরতে শেখো। আর জাহাঙ্গীরনগরে চান্স পাই না জন্য মন খারাপ করার কোনো কারণ নেই, কোনো কারণ নাই। কারণ মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমাদের ভালো দিন অবশ্যই আসছে, খুব ভালো দিন আসছে, সেই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করি। আল্লাহ হাফেজ, গুড নাইট। দ্রুতই দেখা হবে ক্লাসে কিংবা তোমাদের জেলা শহরে।